নবপ্রেমের অধ্যায়। লেখনী সুকন্যা ঈশা। শীতের চাদরে আবৃত পরিবেশ। কুহেলিকারা সব আদিত্য মহাশয়কে বাধা দিচ্ছে যেন সে তার কিরণ ছড়াতে না পারে মোটেই। মুক্ত নবে বিহঙ্গের বর্ষার কোলাহলে মুখরিত প্রকৃতি। পাকা রাস্তার ধারে কুয়াশাসিক্ত ঘাসে প্রস্ফুটিত বেগুনি রঙবাসী ডায়ান তার শীতের বাতাসে আন্দোলিত। অদূরে বিশালাকৃতি শিউলি গাছের তলা ভরপুর হয়ে আছে শিউলি ফুলে। শুভ্র শিউলি বিছানো পথের মাঝে মাঝে ডুবন্ত আদিত্যের ন্যায় কমলা রঞ্জনের স্নিগ্ধতা বাড়িয়েছে অনেকখানি। দু একজন পথচারী ভারী পোশাকে চাদরে নিজেদের ডেকে নিজ নিজ গন্তব্যে যেতে ব্যস্ত। আবার কেউ বা রাস্তার ধারে থাকা চায়ের দোকানে গরম ধোয়া ওঠা চায়ের স্বাদ নিতে ব্যস্ত। এমনই এক দোকানে বসে প্রবল অনুভূতির সহিত গাইছে আবির। বলো আমায় কখনো ছেড়ে যাবে না। এই হাত দুটি আলাদা করে দেবে না। বলো আমায় কখনো ছেড়ে যাবে না। এই হাত দুটি আলাদা করে দেবে না। না না, আমি কোনো কিছু চাই না। তুমি হলে আমার আর কিছু লাগে না। আমি তোমায় ছাড়া আর কিছু বুঝি না। আমি তোমায় ছাড়া ভাবতে পারি না। ধোয়া ওঠা গরম চায়ের কাপে চুমুক দিয়ে আর চোখে চেয়ে দেখে অর্পিতা তার পাশে বসা বান্ধবীকে চাপা স্বরে শুধায়, অনি, তোর ভাই কি আর কোনো গান পারে না? রোজ রোজ এক গানই গাইতে শুনি। অনিন্দিতা মমতা ভেঙে চাপা স্বরে মিটমিট করে হাসল। চায়ের কাপে চুমুক দিয়ে জবাবে বলে, তাকে জিজ্ঞেস করলেই তো পারিস। অর্পিতা অশ্ব বাঁকায়। হাতের ওয়ান টাইম শূন্য পেয়ালাটা শুকনো কাঠে জ্বলতে থাকা আগুনে ছুড়ে দিয়ে উঠে দাঁড়ায় সে। কাঁধে ঝোলানো ব্যাগ থেকে টাকা বের করে দোকানদারকে চায়ের মূল্য দিয়ে অনিন্দিতাকে বলল, হয়েই গেছে আমার। ওনার সাথে কথা বলার চেয়ে কোনো এক প্রস্তরখণ্ডের সাথে কথা বললে সহস্রগুণ ভালো হবে বলে মনে করি আমি। অনিন্দিতা গলা ছেড়ে হাসে। উঠে দাঁড়ায় সে। তার ভাইয়ের সামনে গিয়ে কোমরে হাত চেপে ভঙ্গিমা করে বলে, এই যে মিস্টার আইস কিউ, যাবেন না ভার্সিটি? নাকি এখানে বসেই আপনার ওই ব্যক্তিগত গান নিয়ে যাবেন? আবির অর্পিতার দিক থেকে চোখ সরিয়ে বোনের দিকে নজর দিল। পুনরায় অর্পিতার দিকে শানিত দৃষ্টি রেখে পুরুষালী ভরাট কণ্ঠে বলে, তোরা যা, আমি আর স্বামীর বাতুলের জন্য অপেক্ষা করছি। অনিন্দিতা নীরব চিত্তে মুচকি হাসে। তার বান্ধবীর দিকে তাকায় সে। অর্পিতা আবিরের দিক থেকে নজর সরিয়ে নিল। আবির তাদের 2 বছরের সিনিয়র। সে শেষ বর্ষের শিক্ষার্থী। অর্পিতা ও অনিন্দিতা দুজনেই 2য় বর্ষের ছাত্রী। অর্পিতা তার বান্ধবীর হাতে হাত গুজে যাওয়ার ইঙ্গিত দিতেই অনিন্দিতা পুনরায় তার ভাইকে বলল, আজকে কিন্তু আমার গ্রুপের সবাইকে তুই ইনভাইট করবি দা ভাই। হুম। অর্পিতা আবিরের নজর লক্ষ্য করে পেছনে ফিরে দাঁড়ায়। অনিন্দিতা তার ভাইকে সায় দিয়ে অর্পিতার সাথে পদচলন ঘটালো ভার্সিটির দিকে। আবির চেয়ে রইল সেদিকে। তার পাশে বসে থাকা কাছের বন্ধু শামীম বলে ওঠে, আজকে আমার চাকরি নেই নাকি রে? আবির ভাবলেশহীনভাবে পকেট থেকে একটা খাম বের করে শামীমের হাতে দিয়ে দিল। শামীম তপ্ত শ্বাস ছেড়ে খামখানা উল্টে পাল্টে বলে, সরাসরি বলতে পারিস না যে তুই অর্পিতাকে ভালোবাসিস? বোঝে না মেয়েটা? অবুঝো ছোট বাচ্চা। শামীম বিরক্ত হলো যেন বন্ধুর উপর। হাতের খামটা ব্যাগে ঢুকিয়ে দিয়ে বলল, 2 বছর ধরে দেখছি তোর এই প্রেমের চিঠি প্রদানের ব্যাপার স্যাপার। তাছাড়া তুই তো চিঠিতে নিজের পরিচয়টুকু দিস না। মেয়েটা বুঝবে কিভাবে? মেয়েদের অনুমান শক্তি সবচেয়ে বেশি প্রখর শামীম।
একটা মেয়ে খুব সহজে অনুভব করতে পারে কে তাকে কোন নজরে দেখছে। মেয়েটা কি ঈষৎ পরিমাণ ও বোঝে না আমার নজর? ভারী কি স্বরে কথাগুলো ছুড়ল আবির তার বন্ধুর দিকে। শামীম হাল ছাড়ল। তার বন্ধুকে বুঝিয়ে লাভ নেই। এতদিনে যখন বোঝেনি, আজও বুঝবে না। একদিন দেখবি তুই নিজেই ওর কাছে গিয়ে চুপবি। কথায় আছে না, মেয়েদের বুক ফাটে তবুও মুখ ফাটে না। কতগুলো চিঠি দিলি 2 বছরে? একটা জবাবও পেয়েছিস? তাছাড়া অর্পিতাকে দেখলেই বোঝা যায় মেয়েটা মোটেই ওই প্রকৃতির নয় যে তুই সরাসরি না বললেই তোর দিকে তেড়ে আসবে। বেশ ইন্ট্রোভার্ট। অনিন্দিতা ছাড়া তেমন কারোর সাথে কথা বলতে দেখি না। কখনো আমাকে জিজ্ঞেস করলো না যে চিঠিগুলো কে দেয়। আবির মনোবন্দিত ফোনের গ্যালারিতে থাকা অর্পিতার এক ছবির দিকে চেয়ে রইল। অনুকে নিয়ে মলে যাব সন্ধ্যা ভার্সিটি থেকেই। যাবি তুই? না, তোরা যা, আমার কাজ আছে একটু। অর্পিতা যেতে যেতে পথে অনিন্দিতাকে আগ্রহ সহকারে শুধালো, কিসের ইনভাইটের কথা বলছিলি শোনু? দা ভাইয়ের বার্থডে আগামীকাল, তাই কয়েকজন ফ্রেন্ডকে ইনভাইট করবে। আর তুই তো মাস্ট আসবি জানো, আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড বলে কথা। অর্পিতা কিছু বলে না, কেবল নীরব হাসল। চায়ের দোকান থেকে ভার্সিটি বেশি দূর নয়, তাই কম সময়ে তারা পৌঁছে গেল। তবে ক্লাসে যাওয়ার পথেই তাদের পথ আটকে দাঁড়ালো শামীম। অনিন্দিতা জিজ্ঞাসা করলো, এ কি শামীম ভাই, এত তাড়াতাড়ি চলে এলেন? আমাদের আগেই? শামীম দাঁত কেলিয়ে একগাল হাসল। হাতে থাকা খামটা নাড়তে চাড়াতে জবাবে বলে, তোমার ভাইয়ের বাইক থাকতে আর আমাদের ভার্সিটি আসতে লেট হয় অনিন্দিতা? অনিন্দিতা মিটমিটিয়ে হাসল। শামীম অর্পিতার দিকে খামটা বাড়িয়ে দিয়ে বলে, নাও, তোমাকে দিয়েছে কেউ একজন। আজ পর্যন্ত জানতেই পারলাম না কে আমার বেস্ট ফ্রেন্ডকে চিঠি দেয়। কে সেই চিঠিদাতা শামীম ভাই? অনিন্দিতা ভনিতা করে শামীমকে বলল। শামীম পুনরায় হাসে। বেশ বুঝতে পারছো সবই, তাই না? হুম হুম মম। অনিন্দিতা আর শামীম মজা করে। অর্পিতা ঠাই দাঁড়িয়ে রয়। চিত্তে আচানক স্রোত আছড়ে পড়ছে। চিঠি পড়ার জন্য ব্যাকুল হয়ে উঠল হৃদয়। এহেন শতাধিক চিঠি আছে তার কাছে। এক এক চিঠির মাধুর্যতা অধিক হতে অধিক মনোহারী। ঠিক যেমন কাব্যের গুণে শ্রোতা দ্রবীভূত হয়, তেমনি অর্পিতা প্রত্যেক চিঠিতে ডুবে যায় বারংবার। কি আছে এবারের চিঠিতে তা জানতে চাই যুবতীর অন্তরিন্দ্রিয়। আর কে পাঠায় এসব চিঠি তা বুঝতে বাকি নেই মেয়ের। বুঝে যখন গেছো তখন বোঝাও একটু দেখে অনিন্দিতা। পুরুষ মানুষের মন তো কঠোর। তবে যদি সহ্যের সীমা লঙ্ঘন করে, তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে না? তাছাড়া আমিও বা আর কতদিন দিনে বেতনে পিয়নের চাকরি করব? অনিন্দিতা আর চোখে তার বান্ধবীর দিকে যায়। গোলাকার ফোলা ফোলা গন্ধদেশে স্পর্শ রক্তিম কৃষ্ণচূড়ার ন্যায় আভা। নত দৃষ্টিতে দাঁড়িয়ে আছে অর্পিতা। মৌন হাসে অনিন্দিতা। শামীমের দিকে তাকিয়ে বলল, অনুমতি যখন পেয়েছি তখন না হয় বুঝিয়ে দেখব। দেখি মহারানীর অন্তরে কি চলে। অর্পিতা আর দাঁড়ালো না। শামীমের দিকে তাকিয়ে জোরটা মিশ্রিত স্বরে বলল, আসি শামীম ভাই, ক্লাসে দেরি হয়ে যাবে। বলে আর এক মুহূর্ত নষ্ট করলো না অর্পিতা। হনহনিয়ে তার বান্ধবীকে ফেলেই চলে গেল। অনিন্দিতা মুখে হাত দিয়ে হাসে। শামীমকে বিদায় জানিয়ে সেও অর্পিতার পেছনে পেছনে ছুট লাগালো।
ক্লাসে গিয়ে যে অর্পিতার নানান প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে, সেই সম্পর্কে অবগত সে। অনিন্দিতার ভাবনায় এক বালতি জল ঢেলে দিয়ে অর্পিতা ক্লাসের আগ পর্যন্ত এক অক্ষরও উচ্চারণ করল না। অনিন্দিতা তরপে মরে। তার পাশে বসা বেস্ট ফ্রেন্ড উপাধি দেওয়া মেয়েটা তার সাথে একটু কথা বলছে না, তা মানতে নারাজে। অর্পিতাকে ঠেলে সে বোধ হয় শতবারের মতো চাপা স্বরে শুধালো, কথা বল না অপু। কি হলো তোর সহসা? অর্পিতা তার হাতের কবজিতে থাকা রূপালী হাত ঘড়ির দিকে তাকায়। অতঃপর ঘাড় ঘুরিয়ে অনিন্দিতার দিকে এক নজর দেখে পুনরায় নজর নিবন্ধ করে সামনে। কয়েক মিনিটের মধ্যেই ক্লাসের সমাপ্তি ঘটল। স্যারের প্রস্থানের সঙ্গে সঙ্গেই অনিন্দিতা অর্পিতার ওপর ঝাঁপিয়ে পড়ল। বল, কথা বল আমার সাথে। বেয়াদব মেয়ে। ছাড় অনিন্দিতা। অনিন্দিতা। আশ্চর্যান্বিত হয়ে গলা ছাড়ল অনিন্দিতা। তার বান্ধবী তো তাকে অনি বলে ডাকে। এর অর্থ মেয়ে বেশ খেপেছে। অনিন্দিতার ঠোঁট উল্টিয়ে শুধায়, রাগ করেছিস আমার ওপর? তখন স্বামী মায়ের সামনে কি সব বলছিলি? ভীষণ মজা পাচ্ছিলি তখন, তাই না? আরে বাবা, একটু মজাই তো করেছি। তোকে এতগুলো চিঠি দিল এক আগন্তুক, আর তুই কি না একদিনের জন্য জানার ইচ্ছে প্রকাশ করলি না যে মানুষটাকে? আমার কোনো প্রয়োজন নেই জেনে, তাই জিজ্ঞেস করিনি। অনিন্দিতার ঠোঁট কামড়ে হাসে, দুষ্টুমি কণ্ঠে বলে, নাকি তুই জানিস মানুষটাকে? অর্পিতা জোরপূর্বক নিজেকে অনিন্দিতার বাঁধন হতে মুক্ত করে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে ওড়না ঠিকঠাক ভাবে গলায় জড়িয়ে বলল, জানি না আমি মানুষটাকে। অর্পিতার গণ্ডদেশের ওই আকস্মিক রক্তিমতা অনিন্দিতার কাছ থেকে লুকায়িত রইতে পারল না। অর্পিতা দ্রুত গতিতে বের হয় ক্লাস থেকে। অনিন্দিতাও তার পেছনে পেছনে বের হলো। কিন্তু বিপত্তি ঘটল সেখানেই। আচানক আবির এসে দাঁড়ালো তাদের সামনে। থমকে দাঁড়ায় অর্পিতা। শুকনো লোক গেলে সে। আবিরের পেছনে রাতুল ও শামীম দাঁড়িয়ে। অনিন্দিতা অর্পিতার পেছনে থেকে মাথা বের করে উকি দেয়। শামীম ও রাতুলের দিকে ভ্রু উঁচিয়ে তাকিয়ে অর্পিতার আড়ালে মুচকি হাসে সে। আবিরের দৃষ্টি গ্রথিত অর্পিতার বাদামি বর্ণের চোখ জোড়ায়। উদ্যোগবুখানের ব্যবধানে শান্ত কণ্ঠে বলে সে, আগামীকাল আমার জন্মদিন। সন্ধ্যায় বাসায় আয়োজন করা হবে। আমন্ত্রণ রইল। অর্পিতার চোখের পাতা উপরে নিচে নড়ে ঘন ঘন। এদিক সেদিকে চোখের মনি ঘুরিয়ে অবশেষে আবিরের দিকে তাকালো সে। মিহি স্বরে বলল, ধন্যবাদ। চেষ্টা করব যাওয়ার। আমন্ত্রণ জানিয়েছি, উপস্থিত হতেই হবে। পেছনে থেকে শামীম বলে উঠল, সবাইকে নিমন্ত্রণ দিলি, আর অর্পিতাকে আমন্ত্রণ? বাহ বাহ, দারুণ। শামীমের সাথে রাতুলও যোগ দিয়ে বলল, আরে বেটা, আবির তো জুনিয়রদের মেসেজ করে জানিয়েছে। আর অর্পিতাকে সামনাসামনি আমন্ত্রণ করলো। দাঁত খেলিয়ে হেসে দুই বন্ধু। অর্পিতা কিংকর্তব্য বিমূঢ় ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তার পেছনে মিটিমিটি হাসছে অনিন্দিতা। অর্পিতার পাশে এসে বলল, শামীম ভাইয়ের বিনা বেতনের পিয়নের চাকরিটা এবার কাটা পড়বে হয়তো। শামীম চাপা স্বরে ইয়ে করে আনন্দ প্রকাশের ভঙ্গিমা করতেই আবির তার বোনের দিকে নজর দিল। ডান ভ্রু উঁচিয়ে বলল, বদমাইশ হয়েছিস খুব। বাইকের কাছে গিয়ে অপেক্ষা কর, শপিং এ যাব। শপিং কেন?
এই দাভাই তুই কি আমাকে নতুন ড্রেস কিনে দিবি? মানে তোর ডাউনলোড দিবস উপলক্ষে? অনিন্দিতার এই হেন আচরণে আবিরের বন্ধুরা হো হো করে হেসে উঠল। অর্পিতা ঠোঁট চেপে ধরে হাসি আটকায়। তা দেখে আবির চেয়ে রয় সেদিকে। আনমনে বলে, হুম, বিশেষ মানুষের জন্য বিশেষ কিছু কেনার ইচ্ছে তো থাকতেই পারে। অনিন্দিতা তার ভাইয়ের কথা বুঝলো কি বুঝলো না, লাফাতে শুরু করলো সে। চঞ্চল কণ্ঠে বলল, আমি অপেক্ষা করছি বাইকের কাছে, তাড়াতাড়ি আসবি কিন্তু। তারপর অর্পিতাকে বলল, আজকে তোর সাথে যেতে পারলাম না রে অপু, তুই আর একা চলে যা। আর হ্যাঁ, রাগ করে থাকবি না কিন্তু। কালকে দেখা হচ্ছে। ঠিক আছে, বাই। অর্পিতা তৎক্ষণাৎ ছায়া জানিয়ে দিল। অনিন্দিতা চলে যেতেই সেও প্রস্থানের উদ্দেশ্যে পা বাড়ালে শুনতে পেল সেই ভারী কি কণ্ঠস্বর। আমন্ত্রিত ব্যক্তি যেন মনে রাখে, আগামীকাল সন্ধ্যার সময়টুকু তাকে তার বেস্ট ফ্রেন্ডের বাসায় কাটাতে হবে। অর্পিতা কয়েক মুহূর্ত নিশ্চুপ রইল, পর মুহূর্তে ছোট জবাবে বলে, হুম। পা বাড়ালো সে। আবির চেয়ে রয়, মন মাঝে আওড়ায়। তুমি হলে আমার আর কিছু লাগে না। প্রিয়তমা, মেরুন রং তোমার খুব প্রিয়, তাই না? প্রায়শই দেখি তুমি মেরুনে নিজেকে রাঙাও। আজও নিজেকে আবৃত করেছ মেরুন রঙে। কি ভীষণ সুন্দর তুমি অর্পিতা। যখনই তাকাও আর চোখে, বুকের বাঁ পাশে কণ্টকের ন্যায় কিছু একটা নিবন্ধ হয়। গোটা দিনে যতটা না ভাবি তোমাকে নিয়ে, অমানিসায় তা বেড়ে হয় লক্ষাধিক। নিরালোক রজনী যখন শরীরটিকে গ্রাস করে, আমিও তখন খুব করে চাই তোমাতে নিমজ্জিত হতে। তাই তো বসে যায় কাগজ কলম নিয়ে, তোমায় নিয়ে লিখতে। কাগজকে কলমের দ্বারা আঘাত করে আমি বিন্দু অদ্ভুত সুখ পাই। কারণ তোমাকে নিয়েই যে লেখনি। জানি, আমি বড় দুরূহ প্রাণী তোমার কাছে। কি করবো মেয়ে? আমি যে তোমাকে চাই, সম্পূর্ণরূপে তোমাকে চাই। আমি চাই তুমি হও আমার সেই পদ্মিনী, যার পদ্ম পুষ্পের ন্যায় অধলে যে তিরতির করে কাঁপে। অপরঞ্চ, যদি তোমার কাছ থেকে তোমাকে ভালোবাসার আজ্ঞা না পায়, তখন তো নিজেকে নিঃশেষ করে দিতে মন চাইবে অর্পিতা। তাই তো বড় শঙ্কিত আমি। বাহিরের আবরণ হোক যতই কঠোর, ভেতরটা মোর ভীষণ শিশুসুলভ, সন্তুষ্ট। তুমি বোঝো আমার নীরবতা, তুমি বোঝো আমার না বলার কথা, তুমি বোঝো আমার প্রণয় দৃষ্টি। তবুও কেন অপেক্ষায় রাখো রমণী? একটাবার কাছে এসে নিজ থেকে ধরা দাও, চতুর্হাত যোগ করো, এই আমি তোমাকে যত্নের সহিত অনুভব করাবো আমার হৃদয়ের গভীর প্রেম। তুমি শিরায় শিরায় অনুভব করবে আমি নামক পাগলা প্রেমিকের প্রেম সুধা। হয়ে যাও আমার অর্পিতা। না না, আমি কোনো কিছু চাই না। তুমি হলে আমার আর কিছু লাগে না। প্রত্যেক চিঠির শেষাংশে যে শূন্যস্থান রেখেছি, তা একদিন তুমি পূরণ করবে। ইতি। তোমার তম। রক্তিমতায় ছেয়ে অর্পিতার কপল যুগল। এইটুকু সামান্য লেখা তার কাছে অসামান্য লাগে কেন প্রতিবার? ভাবে সে, মাত্র তো 21-এ দোরগোড়ায়। ঠিক হবে কি এই মানুষের প্রেমের ফাঁদে নিজেকে জড়ানো? শব্দে মিশ্রতা থেকে তো সবারই। উপরন্তু অর্পিতা তৎক্ষণাৎ ভাবে, মানুষরা তো কখনো নিজ মুখে বলেনি। 2 বছর কেবল চিঠির ভিড় জমিয়েছে। মুখে প্রণয় শব্দ উচ্চারণে কিসের এত বাধা তার? অতঃপর মনে মনে আওড়ালো মেয়ে, আমি তোর ধরা দেব না শূন্যতম।
দেখা যাক কি কি হয় আর আপনার দ্বারা। চিঠি দিয়ে আবদ্ধ থাকবেন নাকি নিজেই সম্মুখীন হবেন এই অর্পিতার, নাকি বিরক্ত হয়ে হাল ছাড়বেন আপনার এই প্রিয়তমার উপর হতে? সহসা কলিং বেলের শব্দে ঘোর কাটে অর্পিতার। হাতের পত্রখানা বিছানার নিচে লুকিয়ে তো রাখতে রাখতে ব্যস্ত ভঙ্গিতে বলল, আসছি। কয়েক মুহূর্ত সময়ের ব্যবধানে এসে দৌড়ের কাছে গিয়ে দেখা পায় অনিন্দিতার। মস্তক এলিয়ে দাঁত বের করে হাসে মেয়েটা। ভ্রু যুগল সংকুচিত অবস্থায় অশ্রুপুটে হাসি ফুটল অর্পিতার। অনিন্দিতা ভনিতা করে বলে, বাহিরেই দাঁড় করিয়ে রাখ। আমি তো আর তোর কেউ নই। অর্পিতা তার বান্ধবীর মুখের ওপর বলে, ঠাস ঠাস দুটো দিলে তোর এইসব কার্যকলাপ ঘুচে যাবে। ফাজিল মেয়ে, ভেতরে আয়। অনিন্দিতা হেসে ভেতরে আসলো। অর্পিতা ভাড়া বাসায় একা থাকে। পড়ালেখার সুবাদে অন্য জেলায় পড়তে আসা। অনিন্দিতা সোফায় বসে তার হাতের ব্যাগটা রেখে বলল, তোর জন্য একটা গিফট নিয়েছি। আমি চলে যাওয়ার পর দেখবি। এখন না। আর হ্যাঁ, কালকে কিন্তু অবশ্যই অবশ্যই আসবি। তুই কিন্তু আমন্ত্রিত বিশেষ রমণী। অর্পিতা সন্দিহান দৃষ্টিতে তার বান্ধবীর দিকে তাকিয়ে বলে, এসব আবার কেন অনি? আমি তোর উপর রাগ করে নাই মোটেই। অনিন্দিতা দাঁড়িয়ে বলে, তো কি বেস্ট ফ্রেন্ড কি তার বেস্ট ফ্রেন্ডকে গিফট দিতে পারে না? আমার ইচ্ছে হলো তাই নিয়ে এলাম। আজকে যায়। সন্ধ্যা গড়িয়েছে রে। মা ভীষণ বকাবকি করবে হয়তো আজ। যায় কেমন? আরে কিছু খেয়ে তো যা। অনেক খেয়েছি। শপিং এ গিয়েছিলাম। দা ভাইয়ের কাছ থেকে 1000 টাকা গলাক্ষরণ করেছি আমি আজ। হি হি। অনিন্দিতার বাচ্চা মতে অর্পিতা হাসে। অনিন্দিতা বেরিয়ে যেতেই বলল, কালকে ভার্সিটি যাব না। ভালো লাগছে না। পরশু যাব। অনিন্দিতা মাথা নাড়িয়ে সাই জানালো। বান্ধবীকে বিদায় জানিয়ে চলে গেল সে। অনিন্দিতার বাসার সামনে এসে দাঁড়ালো রিক্সা। শাড়ি পরে পায়ে হেঁটে আসা সম্ভব হয়নি অর্পিতার। শাড়ি, যে শাড়ি গতকালকে অনিন্দিতা উপহার হিসেবে দিয়েছে তাকে। খুব সুন্দর একদম ছোট্ট ছোট্ট পাথরের কাজ করা মেরুন রঙের শাড়িটা অর্পিতার ভীষণ পছন্দ হয়েছে। তবুও সে পড়তে চায়নি। কেমন যেন বিয়ে বাড়িতে যাওয়ার মতো টিকেছিল না তার কাছে। কিন্তু অনিন্দিতা কালকে থেকে আজ পর্যন্ত দিনে সহস্রাধিক ফোন করে মেসেজে বলে দিয়েছে যেন ওই শাড়ি পরেই অর্পিতা আবিরের জন্মদিন অনুষ্ঠানে যায়। অগত্যা অর্পিতা উপহারখানায় নিজের গায়ে জড়ালো। রিকশার ভাড়া মিটিয়ে দিয়ে এগোতেই অর্পিতাকে গেট খুলে দিল দারোয়ান। ভেতরে প্রবেশ করলো অর্পিতা। আলিশান বিল্ডিং এর নিচে বাগানের দিকটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। অর্পিতা উপরের দিকে তাকায়। ছাদের আয়োজন ও দৃষ্টিগোচর। ফোন বের করে সে তার বান্ধবীকে ফোন দিল। এভাবে হুট করে ভেতরে প্রবেশ করাটা অর্পিতার কাছে কেমন দৃষ্টিকটু লাগছে। অনিন্দিতা তার বান্ধবীর ফোন পেয়ে উত্তরপুখনের মধ্যে নিচে চলে এলো। অর্পিতার কাছে আসতেই অর্পিতা বলল, মেরুন গাউনে একদম প্রিন্সেসের মতো লাগছে তোকে অনি। অনিন্দিতা হেসে অর্পিতার ডান বাহু জড়িয়ে ধরে বলে, তোকেও এই শাড়িতে কি মারাত্মক লাগছে অপু। মেরুন রংটা তোর জন্যই হয়তো বানিয়েছেন সৃষ্টিকর্তা। অমনি একটা পিক আপ লাইন চাইলি, বদমাইশ মহিলা।
গড সোয়ার অপু, তোকে ভীষণ সুন্দর লাগছে রে। জানি না আর কি হবে। দুজনেই হাসে। অনিন্দিতা অর্পিতাকে নিয়ে ছাদে চলে গেল। স্লো মিউজিকের শব্দ সম্পূর্ণ ছাদ জুড়ে। সুন্দর করে কৃত্রিম বাতি দিয়ে সাজানো হয়েছে সবটা। অনিন্দিতার বাবা মায়ের দেখা পেয়ে তাদের সাথে খানিক আন্তরিক সহিত কথাবার্তা বলল অর্পিতা। অতঃপর অনিন্দিতার সাথে গেল সেই স্থানে যেখানে আবির ও আরো অনেকে অপেক্ষা করছে কেক কাটার জন্য। অর্পিতা আবিরকে দেখে। কালো শার্টের ওপর মেরুন রঙের ব্লেজার, বদনে খোঁচা খোঁচা দাড়ি। অসম্ভব সুন্দর লাগছে মানুষটাকে অর্পিতার কাছে। মন খোয়া গেল যেন মেয়ের। বক্ষকোটের যন্ত্রখানা অবিদিত হেতুতে লাফালাফি আরম্ভ করেছে। অর্পিতার অগোচরে অনিন্দিতা তার ভাইয়ের কাছে গিয়ে জানালো যে তার বান্ধবী এসে পৌঁছেছে ইতিমধ্যেই। আবির বোনের কথা এদিক সেদিকে দৃষ্টি ঘোরায়। অতঃপর তার নজর গ্রথিত হলো অদূরে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে। পুরুষের হৃদস্পন্দন যেন থমকে গেল। চারপাশের সবটা যেন ঘোলাটে হলো মুহূর্তেই। কিচ্ছু নেই আশেপাশে, কেবল তার পছন্দসই নারী আসে ছাড়া। কয়েক মুহূর্ত স্থির থেকে একেবারে সম্মুখ গতিতে দুই পায়ের চলন ঘটালো আবির। অর্পিতা অপ্রস্তুত ভঙ্গিতে মিহি হাসে। বেহায়ের চোখজোড়া বারংবার সামনের পুরুষে যায়। আবির অর্পিতার সম্মুখপানে উপস্থিত হয়ে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে মনে যেন বলছে, মেয়েটা একটু বুঝুক তার এই দৃষ্টি। অর্পিতা কম্পিত হাতে উপহার এগিয়ে দিয়ে ছোট্ট ছোট্ট শব্দে জানালো, শুভ জন্মদিন। আবির তবুও মৌন। কেন মেয়েটা এত দ্রুত মৌনতা ভাঙল? থাকতো আরো কিছুক্ষণ নীরব। প্রেমিক পুরুষের একই জোড়া দেখতো তার হৃদয়ের নারীকে। আবিরের কাছ থেকে কোনো জবাব না পেয়ে অর্পিতা খানিক হাসে। পুনরায় বলে, নেবেন না উপহার? যা চাই তা তো এখনো পেলাম না। এই উপহারে কি হবে আমার? আবিরের পুরুষালী ভরাট কণ্ঠে দৃষ্টি নত হয় অর্পিতার। ছোট ছোট করে বলে, আপনি কি চান তা তো আমার অজানা। তাই আমার যা পছন্দ হয়েছে তাই দিলাম উপহার হিসেবে। আবির অন্তরালে হাসে। নেয় না অর্পিতার হাতের উপহারখানা। অর্পিতা এদিক সেদিকে চোখ বোলায়। আবির অর্পিতার আপাদমস্তক পর্যবেক্ষণ করে। ফুল হাতা ব্লাউজের সহিত মেরুন রঙের শাড়ি। খানিক পাতলা, তবে অর্পিতা ঠিকভাবেই গুছিয়ে পড়েছে শাড়িটা। উন্মুক্ত কেশের এক অংশ ঘাড়ের পাশ হতে কোমর পর্যন্ত ছড়ানো। বদনে প্রসাধনী, চোখে হালকা কাজল, কপালে পাথরের মতো চিকচিক করছে একটা অতি ক্ষুদ্র টিপ, আর মেয়ের কোমল অষ্টপুট রেঙেছে আজ হালকা মেরুন রঙে। অর্পিতার অধরের কিঞ্চিত উপরে থাকা কালো তিলে দৃষ্টি থেমে আবিরের। ঘোর লাগে তার। নিজেকে বড্ড উতলা লাগছে আচমকা। ঘন ঘন 2-3 নিঃশ্বাস নিয়ে অর্পিতার হাত থেকে উপহারটা নিয়ে নিল সে। চঞ্চল স্বরে ধন্যবাদ জানিয়ে চলে গেল অপরদিকে। অর্পিতা আবিরের এহেন কাজে আশ্চর্য হয়। সহসা তার সামনে উপস্থিত হয় এক অজানা পুরুষ। অজানা নয় যদিও। অর্পিতা ঠাহর করে দেখে, ভার্সিটিতে বার কয়েক আবিরের সাথে দেখেছে সেই ছেলেকে। হাই অর্পিতা, কেমন আছো? ভালো। খুব সুন্দর লাগছে তোমাকে আজ। ভার্সিটিতে দেখি রোজ। কথা হয় না আর কি। ভাবলাম আজ কথা বলি এই জুনিয়রের সাথে। অর্পিতা মনোভঙ্গিতে হাসে। চুপ রয়। কি বলবে সে আর? আবির সবাইকে দেখে। চোখ তার দেখছে অর্পিতাকে।
এত কিসের হেসে হেসে কথা বলছে মেয়েটা তার বন্ধুর সাথে, তা বোধই এলো না তার। হৃদয়ে হিংসা অনুভব করলো আবির। তার মা বাবা বোনকে পাশে নেয়, বন্ধুরা সব তাকে ঘিরে দাঁড়ালো। আবির তার বন্ধুকে ডাক দেয়, অরবিন্দ, এখানে আয়। আবির তার বন্ধুকে ডাকতেই অনিন্দিতা অর্পিতাকে ডাকে। অর্পিতা সংগত বোধ করে, মাথা হেলিয়ে দুলিয়ে বোঝায় সে বোঝায় তার স্থলে সে ঠিক আছে। অনিন্দিতা নারাজ হয়, তার ভাইকে কনুই দিয়ে আঘাত করে বোঝায় যেন সে অর্পিতাকে ডাকে। আবির কিছু বলার আগেই তার মা ডাকে অর্পিতাকে, এদিকে এসো মা। লজ্জার কিছু নেই। বেশ আদরের সহিত অনিন্দিতার মা অর্পিতাকে গেছে ডাকলো। অর্পিতা ধীর চলনে এগিয়ে যায়। অনিন্দিতার মায়ের পাশে তাকে দাঁড় করানো হলো। আবির আর তার মায়ের মাঝে দাঁড়িয়ে অর্পিতা অধিক লেজে রাখলো সহসা। আবির চেয়ে দেখে দা, চোখাচোখি হয় তাদের। কয়েক মুহূর্ত যেন স্থির হয়ে রইল তাদের দুজনের জন্য। আবির, কেকটা কাট। ঘোর কাটে প্রেমিক পুরুষের। কেক কাটতে হাত বাড়ালো। সবাই হাততালির মাধ্যমে গাইল শুভ জন্মদিনের গান। তবে কেক কাটার পরপরই অর্পিতা সন্তর্পণে সরে এলো। সে চায় না আরো কোনো বিভ্রান্তিমূলক পরিস্থিতি সৃষ্টি হোক তার জন্য। সেই পুরুষের নজর থেকে অবিদিত হেতুকে ভীষণ দুর্বল করছে। খাবার টেবিলে সকলে একত্রে বসলো। অনিন্দিতা ও আবিরের কয়েকজন কাছের বন্ধু ছাড়া সকল নিমন্ত্রিতগণ চলে গেছেন ইতিমধ্যেই। অনিন্দিতা বসেছে অর্পিতার এক পাশে, অপর পাশে বসেছে অরবিন্দ। তার সম্মুখ বরাবর বসেছে আবির ও তার বাবা মা। খাওয়ার মাঝখানে অরবিন্দ অর্পিতার থালে খাবার তুলে দিচ্ছে। এক প্রকার জোর করেই অর্পিতার থালায় এটা সেটা তুলে দিচ্ছে সে। এতে অর্পিতা চরম বিরক্ত হয়ে চুপ করে আছে। এক অজানা অচেনা ছেলের এমন আধিক্যতা তার ভালো ঠেকেছে না। অপরদিকে অগ্নিচক্ষু নিয়ে তাকিয়ে আছে আবির তার বন্ধুর দিকে। অরবিন্দ জানে না যে অর্পিতাকে কেউ একজন পছন্দ করে, খুব করে চায়। উপরন্তু সে এমন আচরণ করতে পারে না একটা মেয়ের সহিত। শামীম, রাতুল আর অনিন্দিতা বিষয়টা বেশ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। আর তিনজনই ইশারায় হাসি ঠাট্টা করছে। বেশ অনেকক্ষণ খাওয়া দাওয়ার পর্ব চলমান রইল। অতঃপর অর্পিতা তার খাওয়া শেষে খাবার টেবিল থেকে উঠে দাঁড়ালো। অনিন্দিতার কাছে ঝুঁকে তার কর্ণকুহরে ফিসফিস করে অনুরোধের স্বরে বলল, একটু ওয়াশরুমে যাব, যাবি আমার সাথে একটু? অনিন্দিতা তার থালায় হাত নাড়াতে নাড়াতে ব্যস্ত ভঙ্গিতে বলল, আমার তোর খাওয়া শেষ হয়নি রে, তুই বরং যা, আমি আসছি কয়েক সেকেন্ডের মধ্যেই। অর্পিতা সায় জানিয়ে ছাদ হতে প্রস্থান করল। আবির তার থালেই হাত মুখ ধুয়ে বোনের কাছে এসে সুধা তক্ষুনি, অনু, কি বলেছে অর্পিতা তোকে? ও ও একটু ওয়াশরুমে যাচ্ছে, আমাকে ওর সাথে যেতে বলল। সমস্যা নেই, ওখানে বোধ হয় অরবিন্দ দা আছে, আমি খেয়ে উঠেই যাব। আবির আর কিছু বলে না, দ্রুত চলন ঘটায় পায়ের। সে ছাদ থেকে বেরিয়ে যেতেই হো হো শব্দে হাসির রোল পড়ে ছাদে। অনিন্দিতা, শামীম ও রাতুল হাসতে হাসতে চেয়ারে লুটিয়ে পড়ে। আপাতত তারা ব্যতীত আর কেউ নেই ছাদে। রাতুল বলে, আবিরের মুখটা জাস্ট দেখার মতো ছিল ভাই, আমি প্ল্যান করেছিলাম, দেখেছেন সিনিয়র্স? অনিন্দিতা বেশ গর্ববোধ করে বলে উঠল। শামীম বলে, তোমার প্ল্যান সাকসেসফুল তাহলে?
ওয়াশরুমের সামনে এলেই আবির দেখে অরবিন্দ ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে ফোন স্ক্রোল করছে। শব্দহীনভাবে বন্ধুর কাছে গিয়ে আবির শুধায়, এখানে কি করছিস অরবিন্দ? অরবিন্দ চমকায় না, তবু চমকানোর ভঙ্গিতে জবাবে বলে, ও আবির, অর্পিতা একটু ওয়াশরুমে গিয়েছে, তাই ওর জন্য দাঁড়ালাম। অবিদিত হেতুতে রাগ হলো আবিরের। মনে হলো যেন শরীর হতে অদৃশ্য উত্তপ্ত ধোয়া কুণ্ডলী নির্গত হচ্ছে। নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করে শান্ত কণ্ঠে বলে, তোকে তো শামীমা রাতুল খুঁজে বেড়াচ্ছে, গিয়ে দেখতো কি নাকি আর্জেন্ট কাজ আছে। অরবিন্দ বন্ধুর বদনের দিকে তাকিয়ে অন্তরালে হাসে। এই মুহূর্তে তার বন্ধুকে দেখলেই বোঝা যাবে জেলাসি কাকে বলে। অরবিন্দ ভঙ্গিমা করে বলে, ও আচ্ছা, তুই দাঁড়া তবে এখানে, আমি আসছি এখনই। আবির জবাবে কিছু বলে না। অরবিন্দ দ্রুত পায়ে হেঁটে চলে গেল। আবির ফোঁস ফোঁস নিঃশ্বাস ছাড়ে। নিজের মাথায় চুল যেন নিজেরই ছিঁড়তে ইচ্ছে হচ্ছে তার। সরে গেল সে সেখান থেকে। অর্পিতা ওয়াশরুম থেকে বেরিয়ে এদিক সেদিকে নজর ঘোরালো। অনিন্দিতা বা অরবিন্দ কেউই নেই আশেপাশে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল মেয়েটা। সহসা এক অজানা পুরুষের এমন আধিক্যতা তার ভালো ঠেকেছে না কোনোভাবেই। ভাবতে ভাবতেই অর্পিতা পদচলন ঘটালে ছাদের দিকে। তবে দুই কদম এগিয়ে যেতেই কেউ একজন তাকে হেঁচড়ে টানে কোনো একরমে ঢুকিয়ে নিল। মুহূর্তেই তমসা গ্রাস করে নিল অর্পিতাকে। যুবতী বড় সন্ত্রস্ত। পুরুষালী কোনো হাত থেকে বন্ধ দরজার সহিত প্রথিত করল। অর্পিতা ছোটাছুটি করে কিছু একটা বলতে যাবে তখনই শুনতে পেল, শান্ত হও, ভয়ের কিছু নেই। শান্ত নদীর মতো ভারী কি কোমল স্বরে থমকে গেল অর্পিতা। আচমকা জ্বলে উঠল হলুদ রঙা ল্যাম্প। চোখ খিচে বন্ধ করলো মেয়ে। তমসা কেটে সহসা আলো তার অক্ষিপ্তে সহ্য হলো না। কয়েক মুহূর্ত যায়। অর্পিতা ধীরগতিতে চোখের পাতা জোড়া খুলল। তার সম্মুখে দাঁড়িয়ে থাকা লম্বা চওড়া পেশিবহুল আবিরের দুই হাতের মধ্যিখানে নিজেকে অনুভব করতেই মাথা নিচু করল সে। আমতা আমতা করে বলল, কেন এভাবে নিয়ে এলেন? কেমন অসভ্যতা এসব? আবির মৌন রয়। গায়ের ব্লেজারটা খুলে ছুড়ে দিল বিছানায়। পুনরায় নজর নিবন্ধ করলো অর্পিতাতে। নিভু কণ্ঠে বলল, অরবিন্দর আচরণে বিরক্ত হয়ে কিছু বললে না কেন তুমি? অর্পিতা চোখ তুলে দেখায়। মিহি জবাবে বলে, তাতে আপনার কি? আমার কি বোঝো না? আবিরের এমন ছলনাশূন্য জবাবে অর্পিতা নজর সরালো। এদিক ওদিক চাওয়াচাওয়ি করল সে। আবির নিজের তর্জনীর সাহায্যে অর্পিতার চিবুক খানিকটা তুলে ধরে। ঘন ঘন পড়ছে অর্পিতার নেত্রপত্র। তিরুতির করে কাঁপছে তার অষ্টদয়। আবির দূরত্ব ঘুচায়। বেশ কাছে চলে আসে মেয়েটার। আবির অগাধ স্বরে বলে, কখনো মনে হয়েছে আমার নজর তোমাকে বিরক্ত করে? অর্পিতা মুখে কুলু পেটে নিল। এমন আচমকা প্রশ্নের জবাবে কি বলা উচিত? আবিরের দিকে চোখ পড়তেই আবির তাকে চোখের ইশারায় বোঝায় জবাব চাই তার। না না, ছাড়ুন, যেতে দিন। জোরতা মিশ্রিত স্বরে কথাগুলো বলতেই আবিরের মুখশ্রীর ভাবভঙ্গি পাল্টে গেল।
বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, 2 বছরের এত এত প্রণয় বাক্য তোমার মনে একটু দাগ কাটেনি? অর্পিতার বুকে দুরু দুরু শব্দ হয়। কি করতে চাইছে মানুষটা? কোন পরিস্থিতিতে নিয়ে এলো তাকে? অর্পিতার নত মস্তক। সে চায় না কোনো জবাব দিতে। শব্দের গলদেশে আটকে গেছে। শুকনো ঢোক গেলে যুবতী বারংবার, বলো না মেয়ে, এত কেন অপেক্ষা করো? কি বলতে চাইছেন না আপনি? নিজের এমন অজানা অচেনা ব্যবহারে নিজেই লেজে মরছে অর্পিতা। সে তো তোতলায় না। তবে এখন কেন তার মধ্যে এমন অহেতুক জোরতা কাজ করছে? খেয়ালই করবে না প্রিয়তমা? আবিরের পুরুষালী ভরাট কণ্ঠে হেন উক্তি সহসা তীরের মতো বিদ্ধ হল রমণীর হৃদয়ে। অধরের কাঁপন থামাতে সে উভয় অধর ঘষে মেয়েটা। খানিক জোরে নিঃশ্বাস নেয়, অতঃপর ধরা গলায় শুধোয়, কি চান আপনি? শুনবে? হুম। আবির মৌন হেসে বলে, ধৈর্য নিয়ে শুনতে হবে তবে। অর্পিতার নতমস্তক নতি রইল। আবিরের দৃষ্টি হতে যেন নিজেকে লুকিয়ে রাখতে পারলে বাঁচে মেয়েটা। প্রেমিক হৃদয়ে সাহস সঞ্চার করল বুকে। অবিদিত ভীতি তার মনে। কিন্তু কেন? আমি চাই তোমার আরাধক হতে। তোমার মস্তকের ওই লম্বা কেশ হতে পায়ের নখ পর্যন্ত আমি আরাধনা করতে চাই। চাই তুমি নামক এই আবেদনময়ী রমণী আমার হোক। চাই তোমার ওই চোখের ঘন পাপড়ি আমার শব্দের কারণে সময়ের পড়ুয়া না করিয়ে ওঠানামা করুক। আমি চাই তোমার ওই পদ্ম পুষ্পের মতো অধরা মারি লেগামহীন কথনে কেঁপে উঠুক। আমি চাই আমার সম্মুখপানে থাকা যুবতী আর চোখে আমার পানে চেয়ে লাজুক আসুক। আমি চাই আমার না হওয়া পদ্মিনী এবার আমার হয়ে যায়। আমারই কারণে তার হৃদয়ের স্পন্দন বেড়ে যায়। আমারই কারণে তার সমস্ত লোমকূপের লোম খাড়া হোক। আমি চাই আমার স্পর্শে তুমি নিয়ে পড়ো লজ্জাবতীর মতো। আমারই কারণে তোমার উত্তপ্ত নিঃশ্বাসের গতিবেগ বাড়তি হোক। আমি চাই অর্পিতা আমার হোক। শুধুই আমার। একান্ত ব্যক্তিগতভাবে আমার হোক মেয়েটা। খুব করে চাই তাকে আমি। খুব করে চাই। স্থির কণ্ঠে শান্ত ভঙ্গিতে সবটা প্রকাশ করেও আবির শেষ কথা বলতে চাপাসরে ফুপিয়ে উঠল। লাজে জর্জরিত স্তব্ধ অর্পিতার সামনের পুরুষের অকস্মাৎ ফুপিয়ে ওঠার হেতু খুঁজে না পেয়ে শুধায়, কাঁদছেন কেন? আবির তার অশ্রুসিক্ত রক্তিম চক্ষু জোড়া গাঁথল অর্পিতার চক্ষু জোড়ায়। কপল ছুঁয়ে তার অশ্রুবিন্দু গড়িয়ে পড়ছে। নিজের সন্ত্রস্ত চঞ্চল হৃদয়কে সম্বরণ করে বলল, আমার হবে অর্পিতা? বলো না হবে আমার। এই আবির তোমাকে হৃদয় স্থান দিয়েছে অর্পিতা। সৃষ্টিকর্তার পায়ে অশ্রু বিসর্জন দিয়ে চেয়েছি তোমাকে। কপাল ঠুকে চেয়েছি তার কাছে আমি তোমাকে। এখন তোমার কাছ থেকে জবাব চাই। আবিরের পুরুষালী কণ্ঠে নিজের নাম শ্রবণে কেঁপে উঠল অর্পিতা। মানুষরা কাঁদছে কেবল তাকে পাওয়ার জন্য। এমন আকুতি করছে শুধু এই অসামান্য একটা মেয়েকে নিজের করে নিতে। এতটা চাই সে? অর্পিতার রোগ গেলে শূন্য মস্তিষ্কে সন্তর্পণে ঘটিয়ে বসল এক ভয়ঙ্কর ঘটনা উদ্যোতক্ষণের ব্যবধানে। সামনের পুরুষের অশ্রুসিক্ত ডান কপলে আলতোভাবে ছুঁয়ে দিল তার অধৈর্যরা। আবিরের খোঁচা খোঁচা দাড়িতে নিজের কোমল সত্তার অস্তিত্ব অনুভব করে পিছিয়ে এলো মেয়ে।
হৃদ মাঝে ঝড় উঠেছে আবিরের। কি করলো মেয়েটা? তাকে স্পর্শ করলো, সেই পদ্মপুষ্পের ন্যায় অধৈর্য ছুঁয়ে দিল তার গালে। অর্পিতা সরে আসতে চায়, আবিরকে দূরে ঠেলে দিতেই আবির অর্পিতার কবজি টেনে নিজের খুব কাছে নিয়ে এলো। এলোমেলো ভঙ্গিতে তাকালো অর্পিতা আবিরের দিকে, বলতে চাইল, ছাড়ুন, কেউ চলে আ। আমার শখের নারীকে আমার দেওয়া উপহারে বেশ আবেদনময় লাগছে। আগে বুঝতে পারলে নিশ্চয় অন্য রঙের শাড়ি বাছাই করতাম। এমন আবেদনময় রূপে শাড়ি পরে আমার সম্মুখে ছাড়া অন্য কারো সম্মুখে যাওয়া নিষেধ প্রিয়তমা। অর্পিতা লেজের রাঙা কপাল নিয়ে আবিরের চোখে দৃষ্টি রাখে, অবাক হয়ে শুধায়, আপনি দিয়েছেন উপহার? হ্যাঁ। তবে শব্দে জবাব না দিয়ে কার্য সাধনে বোঝানোর জন্য ধন্যবাদ। যুবতী দুই ভাই বোনের সাজানো গোছানো অভিনয় বুঝতে পারে। লাজে রাঙা হয়েও আবিরের গালে থাকা অশ্রু নিজের আঙ্গুলের ছোঁয়া মুছে দিয়ে মিহিসরে বলে, নিজের জন্মদিনের দিন কেউ কাঁদে? জন্মদিনে অশ্রুপাত না হলে জন্মদিন বৃথা যায় অর্পিতা। জন্মের মুহূর্তেই যে আমরা কেঁদে মাকে জানাননি তার সদ্য ভূমিষ্ঠ হওয়ার সন্তান সুস্থভাবে ধরণীতে পা রেখেছে। তাই জন্মদিনে অশ্রুপাত না ঘটানোকে আমি বৃথার চোখে দেখি। তাছাড়া হৃদয়ের প্রিয়তমার জন্যই তো এই অশ্রু বর্ষিত হলো আজ। তাকে পাওয়ার আকাঙ্ক্ষার প্রতীক স্বরূপ এই অশ্রুকণা। অর্পিতার চোখেও ভিড় করে নোনা জল। বলে, অপেক্ষায় ছিলাম আপনার এই সকল প্রণয় বাক্য, আপনার এই অশ্রুপুটে উচ্চারণে। আবির তার হাত ছোঁয়ায় অর্পিতার শাড়িতে আবৃত কোমরে। যুবতীর ললাটে ললাট থেকেই শান্ত স্বরে শুধায়, তাই বুঝি প্রিয়তমা? হ্যাঁ তাই প্রিয়তম। আবির অর্পিতার ললাটে গাঢ় চুম্বনীকে বলে, অবশেষে সকল চিঠির শূন্যস্থান পূরণ হবে। দীর্ঘ 2 বছর অপেক্ষার প্রহর গুণে আমি প্রিয়তমের উপাধি পেলাম। অর্পিতা মনোরয়। আবির নিজের আঙ্গুল থেকে একটা আংটি খুলে নিয়ে অর্পিতার আঙ্গুলে পরিয়ে দিল। অর্পিতা বাধা দেয়, কিন্তু শোনে না আবির। আংটি পরিয়ে দিয়ে অর্পিতা সেই আঙ্গুলে অধর ছুঁয়ে বলে, ভীষণ ভালোবাসি তোমায়। অর্পিতা জবাব দেয় না, নত মস্তকে রয়। এই মুহূর্ত সঠিক নয় জবাব দেওয়ার জন্য। আবির বোঝে সবটা, তাই নিজেও চুপ থাকে। অর্পিতা নিজেকে ছাড়িয়ে নিল। দরজা খুলে আবিরের দিকে না তাকিয়ে চলে গেল সে ছাদের দিকে। বান্ধবীকে বলে ফিরে যাবে বাসায়। লজ্জায় মরি মরি অবস্থা তার। ছাদে পা রাখতেই অর্পিতা দেখল শামীম রাতুলের অরবিন্দর সাথে অনিন্দিতা হাসাহাসি করছে। সে তার বান্ধবীকে ডাকে। অনিন্দিতা চাপা হেসে অর্পিতার কাছে আসতেই সে ফিসফিস করে বলে, আমি ফিরে যাচ্ছি, বাই। বলেই চলে যেতে নিল সে। কিন্তু অনিন্দিতা তাকে টেনে ধরে। সূক্ষ্ম দৃষ্টিতে তার বান্ধবীর কপল যুগল পর্যবেক্ষণ করে বলে, কি রে অপু, তুই এমন লালে লালেশ্বরী হয়ে আছিস কেন রে? অনিন্দিতার কথার ভঙ্গিমায় অর্পিতা আরো নুয়ে পড়ল। তখনই ছাদে প্রবেশ ঘটল আবিরের। অর্পিতার দিকে এক নজর চেয়ে বন্ধু রেখেছে চলে গেল। অনিন্দিতা অর্পিতার আঙ্গুলে নিজের ভাইয়ের আংটি দেখে মুহূর্তেই চিনে নিল সে। সহসা সজোরে চিৎকার দিয়ে বলল, ডিয়ার সিনিয়র্স, আমাদের প্ল্যান ফুল সাকসেসফুল। ইয়ে। শামীম রাতুলের অরবিন্দু তিনজনেই হেসে হাত তালি দিতে শুরু করলো। অর্পিতা আর আবির যেন বোকা বনে গেল। বন্ধুদের জিজ্ঞেস করতেই অরবিন্দ সবকিছু গড়বড় করে বলে দিল বন্ধুকে।
তাদেরই পরিকল্পনা ছিল অরবিন্দ আবিরকে জেলাস ফিল করাবে, আর তাতে যদি তাদের প্রেমিক বন্ধু কোনো ব্যতিক্রম সিদ্ধান্ত নেয়। আর আবির সত্যি সত্যি তার বন্ধুদেরও ছোট দুষ্টু বোনের ফাঁদে পা দিয়ে দিল। অর্পিতা সবটা শুনে অধিক লেজায় আনলো। ঘোর লাজুকতা ঘিরে ধরেছে তাকে। অনিন্দিতা অর্পিতার কর্ণকুহরে ফিসফিস করে বলে, আমি কিন্তু এক পায়ে খাড়াতর ননদ হওয়ার জন্য অপু। অর্পিতা লাজুক হাসে। আবির চেয়ে রয় তার প্রিয়তমার দিকে। অবশেষে তাদের নবপ্রেমের অধ্যায়ের সূত্রপাত ঘটল এই বিশেষ দিনে। পেয়েছে সে তার প্রিয়তমাকে ভালোবাসার আজ্ঞা। মন মাঝে গাইল সে, তুমি হলে আমার আর কিছু লাগে না। সমাপ্ত।